কারার ওই লৌহ কপাট, হ্যাঁ, আমাদের যতটুকু করণীয় ততটুকুই আমরা করি। ভেঙে ফেল কর রেলোপাট। রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদী। The Bangladesh Prime Minister has resigned and left the country. Her destination. কাজী নজরুলের ভাষায় বলতেই হয়, বাংলার মানুষ 17 বছরের স্বৈরাচারের শিকল ভেঙে আরেকবার স্বাধীন হয়েছিল 2024-এ। অনেকগুলো সাহসী জীবনের বিনিময়ে আমরা গত বছর এই দিনে আবার নতুন করে পেয়েছিলাম স্বাধীনতার স্বাদ। 50 বছর পরে আবার বিজয়ের দিনের উল্লাস দেখেছিল মানুষ। প্রায় 1500 মানুষের গণহত্যা, 33,000 মানুষকে গুরুতর আহত করা বা 11,700 জনেরও বেশি মানুষকে নির্বিচারে গ্রেফতার, শেষমেশ কোনো কিছুই ঠেকাতে পারেনি অথরিটারিয়ান সরকারের পতন। ফ্যাসিবাদের রাজত্ব ধ্বংস করে বাংলার মানুষ স্বপ্ন দেখেছিল এক নতুন বাংলাদেশের। সবাই ভেবেছিল এবার বুঝি সব সিস্টেম ঢেলে সাজানো হবে। যে রক্ত দিয়েছিল আবু সাইদ, মুগ্ধরা, সে রক্তের প্রতিদান দেবে এই দেশ। আজ হয়ে গেল জুলাই আন্দোলনের বিজয় পাওয়ার 1 বছর 365 দিন। তবে বিজয়ের স্বাদ কি পাচ্ছেন? হাজার হাজার মানুষের জীবনের প্রতিদান কি দিতে পেরেছে এই দেশ? সময় হয়েছে হিসাবের খাতা মেলানোর, সময় হয়েছে যোগ বিয়োগ করে মিলিয়ে নেওয়ার। আমাদের শহীদ ভাই বোনদের আত্মদান কি আসলেই সফল হয়েছে, নাকি শুধুই এক রাশ ব্যর্থতা ছাড়া আর কিছুই পাইনি আমরা? আর এই সব কিছু মিলিয়েই আমাদের আজকের ভিডিও। জুলাই আন্দোলনকে কেউ বলে বিপ্লব, কেউ বলে গণ অভ্যুত্থান, কিংবা ভারতের মিডিয়ার মতে কালার রেভলিউশন। তবে এটাকে আমি বলি মুক্তির আন্দোলন। কিছু সন্দেহজনক মানুষ এসে বলবে, তাহলে কি 17 বছর আমাদের বন্দি করে রাখা হয়েছিল? হয়েছিল বটে, কিন্তু সেই শিকল চোখে দেখা যায় না, মস্তিষ্ক দিয়ে অনুভব করা যায়। এই যে দেখুন না, এখন আপনি খোলাখুলি ইন্টারিমের সমালোচনা করছেন, রাজনীতির 14 গোষ্ঠী উদ্ধার করতে পারছেন, কিন্তু কেউই আপনাকে বাসার নিচে ফুড পান্ডার ডেলিভারি আসবে বলে ভয় দেখাতে পারছে না। কি অদ্ভুত, তাই না? অথচ ঠিক 1 বছর আগে আমাকে আর আপনাকে কথা বলতেও 100 বার ভাবতে হতো, রাজনৈতিক স্ট্যাটাস লিখতে গিয়ে বারবার ব্যাক স্পেস দিয়ে ডিলিট করতে হতো, কিংবা সামান্য সমালোচনা করলেই হতো ব্ল্যাক লিস্টেড। গুম করে ফেলা এতটাই সাধারণ হয়ে গিয়েছিল যে পত্রিকায় গুমের শিরোনামেও গায়ে কাটা আর দিত না। এখন যখন 1 বছর আগের বাংলাদেশের দিকে তাকাই, তখন মনে হয় বুকের ওপর থেকে বিশাল একটা বোঝা নেমে গেছে। সবচেয়ে বড় সফলতা মনে হয় এটাই, বাংলার মানুষ পেরেছে স্বৈরাচারকে গদি থেকে নামাতে। প্রশ্ন হচ্ছে, এটাই কি একমাত্র উদ্দেশ্য ছিল? উত্তর হলো না। শাসক হটানোটা মেইন ফোকাস হলেও উদ্দেশ্য ছিল এমন একটা দেশ পাওয়া, যে দেশে স্বস্তির নিঃশ্বাস নেওয়া যাবে, যে দেশে চলতে ফিরতে, কথা বলতে, নিজের মতামত জানাতে আর ভয় পেতে হবে না, যে দেশে দুর্নীতির কালো ছায়া থাকবে না, যেই দেশে আইনের নামে বেআইনি কাজ হবে না, যেখানে রাজনৈতিক অপসংস্কৃতি, অত্যাচার, জুলুম, নির্যাতন থাকবে না। মানুষ আশা করেছিল ঠিক এমন একটা দেশ হতে যাচ্ছে ভবিষ্যতের বাংলাদেশ, যেখান থেকে মেধাবীরা আর চলে যাবে না, অপরাধীরা অপরাধ করে পার পেয়ে যাবে না, যে শিক্ষা ব্যবস্থাকে প্রায় পঙ্গু করে ফেলা হয়েছিল 16 বছর ধরে, সেটাকে আবার সারিয়ে তোলা হবে। বৈদেশিক কূটনীতিতে ভারত, পাকিস্তান, চীনের সাথে টক্কর দেবে বাংলাদেশ। সেই আশার কতটুকু পূরণ হলো? 1 বছর পরে সেই হিসাব মেলানোর চেষ্টা করছি আমরা সবাই। হিসাব মেলাতে 365 দিনের আমল নামা নিয়ে বসতে হবে। ডান হাতে প্রাপ্তি আর বাম হাতে ব্যর্থতা, দেখা যাক কোন পাল্লার ভার বেশি। প্রথমেই পজিটিভ কিছু দিয়ে শুরু করা যাক। 2024 সালে চারদিকে যখন শুধু বাংলাদেশের রিজার্ভ নিয়ে শঙ্কা চলছিল, তখন মানুষের ভয় ছিল শ্রীলঙ্কার মতো আমাদের দেশটাও না আবার দেউলিয়া হয়ে যায়। কারণ প্রতিদিনই একটু একটু করে কমছিল রিজার্ভ, যেন একটা টাইম বম্ব। 2024 সালের জুনে দেশের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমে এসেছিল $19.8 বিলিয়ন, যা গত 1 দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ছিল, সেই রিজার্ভ 2024-25 অর্থ বছরের শেষে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দাঁড়ায় $31.68 বিলিয়ন। তাও বিজয়ের প্রায় 7-8 মাসের মধ্যেই $103 বিলিয়ন যে ঋণের ভার এই দেশের সাধারণ জনগণের কাঁধে চাপিয়ে দিয়ে পালিয়ে গিয়েছিল অথরিটারিয়ান সরকার। 16 বছরের সেই ঘুণে খেয়ে ফেলা অর্থনীতি একটু একটু করে এখন দাঁড়াচ্ছে
শুধু রিজার্ভ না, বিবিএস এর তথ্য অনুযায়ী টানা 4 মাস ধরে দেশের সর্বনিম্ন মূল্যস্ফীতি কমেছে। গত জুন মাসে তা নেমে এসেছে 8.48%, যা গত প্রায় 3 বছরের মধ্যে সর্বনিম্ন। 2024 সালের মাঝামাঝি সময়ে যে খাদ্য মূল্যস্ফীতি ছিল 12%-এর ওপরে, সেটা এই বছর জুনে নেমে এসে ঠেকেছে 7.39%। সরকার দ্রুত আমদানি শুল্ক ছাড়, ভর্তুকি বৃদ্ধি ও টিসিবির মাধ্যমে ন্যায্য মূল্যে খাদ্য সরবরাহ বৃদ্ধি করে মূল্যস্ফীতি বেশ ভালোই নিয়ন্ত্রণ করেছে। এখন আর দুম করে পেঁয়াজের দাম বেড়ে হীরার দামের মতো অমূল্য ধন হয়ে যাচ্ছে না। না রোজার মাসে বেগুনির পরিবর্তে কুমড়া খেতে হচ্ছে, না গোস্তর বদলে কাঁঠাল। আমদানি রপ্তানিতে বেশ ভালো করেছে দেশ। 2024-25 অর্থ বছরে $48.28 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যা আগের বছরের তুলনায় 8.58% বেশি। সবচাইতে বড় অবদান এসেছে বরাবরের মতোই তৈরি পোশাক শিল্প থেকে, যা ছিল প্রায় $39.35 বিলিয়ন। এই পোশাক খাত বেশ কয়েক মাস থেকে ছিল হুমকির মুখে, কারণ আমেরিকার 35% শুল্ক কৌশলে হ্যান্ডেল করে যেটা কমে এসেছে 30 থেকে 20%-এ। বিগত সরকার থাকলে হয়তো এতক্ষণে নিউজ পেপারের ফ্রন্ট পেজে বিশাল বড় করে হেডলাইন, বিজ্ঞাপন কিংবা নিউজ মিডিয়ার বিশাল বিশাল শিরোনাম, কিংবা দলীয় নেতাকর্মীদের মাধ্যমে ফেসবুক স্ট্যাটাসে বারবার দেশবাসীকে স্মরণ করিয়ে দেওয়া হতো এই ঐতিহাসিক বিজয়ের কথা, উন্নয়নের কথা। তবে অন্তর্বর্তীকালীন সরকারকে আসলে তেল মেরে লাভ নেই, তাই পত্রিকা কিংবা মিডিয়ায় খুব যৎসামান্যই উচ্চারিত হয়েছে এই সমস্ত উন্নয়নের। খুব বেশি ফ্রন্ট লাইনে এই সমস্ত লিস্ট আমরা দেখিনি। প্রাপ্তির কথাগুলো শুরুতেই বলে নিলাম, কারণ যেভাবে বিভিন্ন গোষ্ঠী সুযোগ নিতে ওত পেতে বসে আছে, তারা চায় আপনার কাছে শুধু অপ্রাপ্তিটাই পৌঁছাক। সে যাক, সফলতার গল্প তো অনেক হলো। এখন প্রশ্ন হলো, গত 1 বছরে স্বপ্নের বাংলাদেশ কি গড়ে তুলতে পেরেছি আমরা, নাকি ব্যর্থতার গল্পটাই বেশি? ব্যর্থতার প্রথম পয়েন্টটাতেই বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে, বলবো জুলাই আন্দোলনের যোদ্ধাদের নিয়ে। একটি দেশের নিরাপত্তা বাহিনীর 1000 রাউন্ড গুলির সামনে যাদের দমানো যায়নি, যাদের বেশিরভাগ মানুষেরই বুকে, মাথা এবং চোখ বরাবর গুলি করা হয়েছে, কেউ সারা জীবনের জন্য চোখের দৃষ্টি হারিয়েছে, কারো হাত পা কেটে ফেলা হয়েছে, কারো বা শরীরে এখনো আটকে আছে বুলেট। এই মানুষগুলোর চিকিৎসা ভাতা কিংবা চিকিৎসার খরচ যেখানে হওয়ার কথা ছিল ফার্স্ট প্রায়োরিটি, সেখানে তাদের সঠিক চিকিৎসা পেতেই 6 মাস লেগে গিয়েছিল। কেউ কেউ মারা গেছে উন্নত চিকিৎসার অভাবে, কেউ আর্থিক সামর্থ্যে না কুলানোয় চিকিৎসা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছে এখনো বারবার। এমনকি উন্নত চিকিৎসার পুনর্বাসন নিয়ে এতদিন নিশ্চিত কোনো প্রতিশ্রুতি না থাকায় আত্মহত্যার চেষ্টাও করেছিল কয়েকজন। ঢাকা মেডিকেলের মর্গে 1 বছর পার হলেও পড়েছিল শহীদদের লাশ, না হয়েছে কোনো দাফন কাফন, না হয়েছে কোনো জানাজা। যাই হোক, অবশেষে দীর্ঘ 1 বছর পর জুলাই বিপ্লবে শহীদ ও আহত যোদ্ধাদের জন্য আজীবন ভাতার ব্যবস্থা আর বিনামূল্যে চিকিৎসা সেবার সুযোগ চালু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এর মধ্যেই হারিয়ে গেছে অনেকে। শারীরিক ক্ষতগুলো আর ঠিক হবার কোনো সম্ভাবনা নেই, তাদের পরিবারগুলো ইতোমধ্যে সর্বশান্ত হয়ে গেছে। এটা এমন এক ব্যর্থতা যেটা সরাসরি জুলাই আন্দোলনের যোদ্ধাদের জীবনের গুরুত্ব নিয়ে প্রশ্ন ওঠায়। যেন সাধারণ মানুষ রাজনৈতিক চালের দাবার গুটি প্রয়োজন শেষে যাকে চুইনগামের মতো ছুঁড়ে ফেলে দেওয়া যায়। 2 নম্বর পয়েন্টে বলবো বিচার ব্যবস্থার সবচাইতে বড় গাফিলতির কথা। এত বড় ম্যাসিভ গণহত্যা হয়ে গেল, শত শত মানুষের উপরে রাউন্ডে রাউন্ডে গুলি চালানো হলো, হেলিকপ্টার থেকে হত্যাকাণ্ড, নির্মম নির্যাতনের এত প্রমাণ, সাক্ষী, কিন্তু এই অন্যায়ের বিচার কি বাংলাদেশের মানুষ পেয়েছে? যে মা তার সন্তান হারিয়েছে, যেই বোন তার ভাইকে হারিয়েছে, তাদের কাছে প্রিয় মানুষটা তো আর কখনোই ফিরে আসবে না। তাদেরকে কি দিয়ে সান্ত্বনা দেওয়া সম্ভব? শুধুমাত্র হত্যাকারীদের বিচার কিছুটা হলেও তাদের মনে হয়তোবা সান্ত্বনা এনে দিতে পারত। এই হত্যাকাণ্ডের বিচার ছিল শহীদদের প্রাপ্য, যারা লড়েছে তাদের সবার প্রাপ্য। কিন্তু বিচারের কাজ এতটাই কচ্ছপ গতিতে আগাচ্ছে যে আদৌ কখন এই বিচার কাজ শেষ হবে, খুনিরা শাস্তি পাবে কিনা সেটাই প্রশ্ন। যেই খুনিদের অস্তিত্ব নতুন বাংলাদেশে ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল, সেই খুনিরা আদালতে ওঠানোর সময় হাসি মুখে বের হয়, নিজেদের হত্যাকাণ্ডকে জাস্টিফাই করে বড় বড় স্লোগান দেয়। জুলাই আন্দোলনের বিজয়ের অনেক মাস পরেও ইন্টারনাল সাহায্য নিয়ে লুকিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়া যায়, অথচ বিরোধী রাজনৈতিক দলগুলো যাদের ফ্যাসিস্টের শাস্তি হওয়া নিয়ে সর্বোচ্চ চাপ দেওয়ার কথা, তারা নিজেরাই রাজনীতির মাঠে নিজেদের আখের গোছাতে ব্যস্ত। বিচার যেন না চাইলেই নয়, তাই মাঝে মাঝে মনে করিয়ে দেয় কেউ কেউ, বলা যায় দায় সারা কাজ। 3 নম্বর পয়েন্টটা বর্তমানের সবচাইতে বড় কনসার্ন, নিরাপত্তা। নতুন বাংলাদেশের মানুষ ভেবেছিল স্বাধীন পাখির মতো উড়ে বেড়াবে, সেখানে এখন বাসা থেকে বের হতেই ভয়, না জানি কখন কি হয়।
নিরাপত্তার মতো এত গুরুত্বপূর্ণ একটা সেক্টরে ইন্টারিম সরকারের ব্যর্থতায় মানুষ এখন রীতিমতো ভীষণ ক্লান্ত। কয়েকদিন আগেই ঢাকার ব্যস্ত রাস্তায় হাজার হাজার মানুষের মধ্যেই চাপাতির ভয় দেখিয়ে প্রথমেই ছিনতাই, তারপর একটু সামনেই দাঁড়ানো পুলিশের একদম গা ঘেঁষে চলে যাওয়া ছিনতাইকারীর ভিডিও আমরা অনেকেই দেখেছি। কিংবা দিন দুপুরে মানুষ নিজের চোখেই সাক্ষী হলো একেবারে প্রস্তর যুগের বর্বর হামলার চিত্র। কয়েকদিন আগে এক ব্যবসায়ীকে হত্যা করে ফেলা হয়েছে শত শত মানুষের চোখের সামনে। শুধু মেরেই শেষ না, লাশের বুকের উপর দাঁড়িয়ে উদ্দাম নৃত্য হার মানিয়েছিল আইয়ামে জাহেলিয়াতের যুগকেও। আমি বলছি না যে গ্রেফতার হচ্ছে না, কিন্তু গ্রেফতার হচ্ছে, শাস্তি কতটুকু হচ্ছে? এর মূল সমস্যা হলো 1টা বছর হয়ে গেছে আমাদের আইন শৃঙ্খলার কোনো উন্নতিই হয়নি এখনো। থানায় মোবাইল ছিনতাইয়ের অভিযোগ করতে গেলে শুনতে হয় দামি মোবাইল ফোন ব্যবহার করার প্রয়োজন কি, কিংবা ছিনতাইকারীকে দেখিয়ে দিলেও দূরে দাঁড়িয়ে পুলিশ অপেক্ষা করে কখন ছিনতাইকারীরা নিরাপদে সরে যাবে। শুধু তাই না, আইনের প্রয়োগ এখন একদম তলানিতে। রাতের বাসগুলো বারবার ডাকাতের শিকার হচ্ছে হাইওয়েতে। মানুষ এখন খুব বেশি প্রয়োজন না হলে রাতের জার্নি বাদই দিয়ে দিয়েছে। ছিনতাইকারী, চোর, ডাকাত ধরে জেলের 14 শিকের ভেতরে ঢোকালেও 2 সপ্তাহের ভেতরে জামিন নিয়ে দিব্যি বের হয়ে আবারও একই অপরাধে জড়াচ্ছে, যেন দেশের কোনো মা বাপ নেই। এসব অপরাধে মানুষ এতটাই অতিষ্ঠ যে ভৈরবে শাড়ি চুরি নিয়ে থানায় বিক্ষোভ করেছে স্থানীয় মানুষ। আর কতটা ক্ষতি হলে, আর কতটা প্রাণ অকালে গেলে, আর কতটা বিনিয়োগ হাতছাড়া হলে আইন শৃঙ্খলা নিয়ে কার্যকরী পদক্ষেপ নেবে আমাদের এই দেশ? রীতিমতো বাংলাদেশের মানুষ সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিচ্ছে যতটা সম্ভব ঘরে থাকতে, কারণ অকালে প্রাণ না হারাতে হয়। আর প্রাণ হারালেও তার বিচার আদৌ হবে কিনা তার তো কোনো নিশ্চয়তা, সিকিউরিটি গ্যারান্টি, ওয়ারেন্টি পর্যন্ত নেই। প্রশ্ন করতে পারেন তাহলে অপারেশন ডেভিল হান্ট কি করছে? বাংলাদেশের ডেভিল মানে অপরাধীরা ধরা পড়ার বদলে দেখছি উল্টো বেড়েই যাচ্ছে। তাহলে কোন ডেভিল আসলে জালে আটকা পড়ছে? রিপোর্ট বলে এখন পর্যন্ত ডেভিল হান্টে গ্রেফতার হয়েছে 11,000-এর বেশি। ধারণা করা হয় এর বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী। অথচ রাজনৈতিক খেলা খেলতে গিয়ে যে আইন শৃঙ্খলার 12টা বেজে যাচ্ছে সেই খেয়াল কার আছে? রাজনীতির কথা যখন উঠেছে তখন চাঁদাবাজির পয়েন্ট তো থাকবেই। সবে মাত্র 1 বছর হয়েছে জুলাই আন্দোলনে জীবন দেওয়া মানুষগুলোকে ফুয়েল বানিয়ে মানি মেকিং মেশিন চালাচ্ছে বেশ কিছু দল। কখনো এক দল ক্রেডিট নিতে চায়, কখনো আরেক দল। আর চলছে জুলাইয়ের নামে দেদারসে চাঁদাবাজি। যে আন্দোলন হওয়ার কথা ছিল আমাদের গর্ব, সেই আন্দোলনের সম্মান ধুলায় মিশিয়ে দিতে ভাবছে না রাজনৈতিক দলগুলো। না এসব চাঁদাবাজি থামানোর কোনো জোরালো ব্যবস্থা নেওয়া হচ্ছে, না হচ্ছে কোনো বিচার। অন্তর্বর্তীকালীন সরকারও নীরব এসব নিয়ে। এটা কি তাহলে কোনো বায়াসনেস চলছে পর্দার আড়ালে? এসব অপরাধের কোনো বিচার হচ্ছে না, অথচ আইন সবার জন্য সমান হওয়ার কথা ছিল। আইনের চোখ হতে হবে অন্ধ, এদিকে পুরো সিস্টেমই চোখ বন্ধ করে বসে আছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য বলছে গত 6 মাসে রাজধানীতে খুনের ঘটনা ঘটেছে অন্তত 127টি। অভিযোগ আছে এসব খুন ও চাঁদাবাজিতে বিভিন্ন থানা থেকে লুটপাট হওয়া অস্ত্র ব্যবহৃত হচ্ছে। লুট হওয়া অন্তত 1898টি অস্ত্রের মধ্যে উদ্ধার হয়েছে 1238টি। এখনো বেহাত 660টি বিভিন্ন ধরনের অস্ত্র। অথচ 1টা বছর পার হয়ে গেছে। এর মধ্যে মব জাস্টিসের কথা না বললেই না। শেখ হাসিনার সময় দেশটা ছিল মগের মূল্যক, আর এখন হয়ে গেছে হাসি পাই বলতে, কিন্তু মবের মূল্যক। কিছু হলেই সচিবালয় ঘেরাও করো, রাস্তাঘাট ব্লক করো। গত 17 বছর ধরে দাবিয়ে রাখা কোনো না কোনো দাবি নিয়ে প্রায়ই রাস্তায় নামছে মানুষ। যেন রাস্তায় গাড়ি চলবে না, শুধু প্লেকার্ড হাতে মানুষ চলবে। ঢাকা শহরে গত 9 মাসে 5 শতাধিক আন্দোলন হয়েছে। গত 10 দিনেই 50টার বেশি আন্দোলন হয়েছে রাজধানীতে। আধা ঘন্টার পথ 3 ঘন্টায়ও যাওয়া সম্ভব হয়নি। এমনিতে যানজটের কারণে ঢাকায় মানুষের প্রতিদিন প্রায় 82 লাখ কর্মঘণ্টা নষ্ট হয়। টাকার হিসেবে যেটা দিনে প্রায় 139 কোটি আর বছরে 50,000 কোটি টাকার বেশি। আর সেই জায়গায় প্রতিদিনই এক এক আন্দোলনে এক এক দাবিতে মানুষের রাস্তার যে গতিপথ, মানুষের জীবনের যে গতি, সেটা এক মিনিট করে স্লো হয়েই যাচ্ছে। এসব মব জাস্টিস থামাতে ইন্টারিমের ব্যর্থতা শুধুমাত্র দেশকে অশান্তই করছে না, আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের নজরেও এনে দিচ্ছে আমাদেরকে। বাইরের দেশ আমাদের দেশে বিনিয়োগ করতে ভয় পাচ্ছে। 5 আগস্ট স্বৈরাচারের পতন হলেও এই পতন থেকে আসলে কতজন শিক্ষা নিয়েছে? বিজয়ের সাথে সাথে হাজারো সুযোগ সন্ধানী মানুষ বেরিয়ে এসেছে, যারা অস্থিরতাকে পুঁজি করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়, যারা ব্যর্থ করে দিতে চায় বাঙালির মুক্তির সংগ্রামকে। ঠিক 1 বছর অর্থাৎ 365 দিন পর এসে হিসাব মিলাতে গিয়ে প্রাপ্তির থেকে ব্যর্থতাই কি বেশি চোখে পড়ছে না? তবে যত যাই হোক, 5 আগস্ট নিঃসন্দেহে আমাদের বিজয়ের দিন। আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু জুলাই দেখেছি। যারা শহীদ হয়েছেন তারা দেখিয়ে দিয়ে গেছেন চাইলেই আমরাও পারি অন্যায়ের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে। তারা শিখিয়ে দিয়ে গেছেন দেশের স্বার্থের সামনে জীবনটা খুবই তুচ্ছ। তাদের রক্ত বৃথা যায়নি, ইতিহাস তাদের আজীবন মনে রাখবে।
শেষ করব আমাদের জাতীয় কবি কাজী নজরুলের দুটো লাইন দিয়ে। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যেদিন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত।